স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে চলছে ব্লকেট কর্মসূচি। এ নিয়ে টানা ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছেন তার কর্মী সমর্থকরা। সকাল থেকেই রাজধানীর গুলিস্তানে নগর ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। সড়ক অবরোধ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। তবে কর্মসূচির কারণে গুলিস্তান সহ আশপাশের বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায়ে মেয়র হিসেবে ইশরাকের নাম ঘোষণার পরও সরকার তাকে শপথ নেওয়ার সুযোগ দিচ্ছে না। তারা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে অবিলম্বে শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি জানান। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ পাঠ করিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ থেকে উঠব না। সমস্ত বাধা অতিক্রম করে হাইকোর্ট যেখানে রায় দিয়েছে, একটি দেশের মেরুদণ্ড হাইকোর্ট যেখানে রায় দেয় সেখানে আর কোনো কিছু থাকে না। এ বিষয়ে জানাতে নগর ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ আহমেদ। সোহাগ, এখন তো তুমুল বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আন্দোলনকারীরা কি কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, আর কোন কোন সড়কে যান চলাচলে প্রভাব পড়েছে? রাজীব, আপনি জানেন যে পূর্ব ঘোষিত অনুযায়ী কিন্তু আজকে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়রের শপথ পড়ানোর দাবিতে আজ তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। গতকাল তারা কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করছে, অর্থাৎ তারা প্রতিদিন এক একটা কর্মসূচি পালন করছে। তাদের একটি দাবি, সেটি হচ্ছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর। আপনি জানেন যে এখানে যারা অবস্থান করছে তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবস্থানরত জনসাধারণ। তারা কিন্তু বলছে যে তুমুল জনপ্রিয় ইশরাক হোসেন কিন্তু নির্বাচনে জয়লাভ করার পরও আওয়ামী লীগ সরকার তাকে কারচুপির মাধ্যমে তাকে কিন্তু হারিয়েছিল। তো 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে তারা কিন্তু আদালতের মাধ্যমে এবং গেজেট প্রকাশের মাধ্যমে তারা কিন্তু এই রায় পায় এবং পরবর্তীতে তাকে কিন্তু বর্তমান সরকার তারা বিভিন্নভাবে কিন্তু বা আইনি জটিলতা দেখিয়ে তাকে মেয়র শপথ পড়াতে কিন্তু তারা চাচ্ছে না। এদিকে তাকে যাতে শপথ না পড়ানো হয় এই বিষয়ে কিন্তু একটি উচ্চ আদালতে রিট করা হয়েছে। আজকে কিন্তু সেই রিটের শুনানি চলছে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে বৃষ্টির ভিতরও নেতাকর্মীরা, আপনি জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু এই নগর ভবনের এই এলাকায় তুমুলভাবে বৃষ্টি হয়। সেখানে কিন্তু নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে গিয়েছে। তাদের একটি কথা, যাই হোক না কেন বিএনপি নেতা ইশরাক হোসেনকে তারা মেয়র পদে দেখতে চায়, এটা ঢাকা দক্ষিণবাসীর দাবি। আমরা একটু আগে কিন্তু কথা বলেছিলাম এই আয়োজন অর্থাৎ এই আন্দোলনের যে মূল, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি সাবেক সচিব ছিলেন। তো তিনি গণমাধ্যমের সঙ্গে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বা দক্ষিণ সিটি কর্পোরেশন যে কার্যক্রমগুলো বন্ধ রয়েছে, কয়েকদিন পরে ঈদুল আজহা, অনেক কার্যক্রম এই ঢাকা দক্ষিণ সিটি, এই আন্দোলন এই মানুষের উপরে কিভাবে প্রভাব পড়বে। তিনি বলছেন যে আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনের বা সিটি কর্পোরেশনের যে সমস্ত কাজ, সেটি হচ্ছে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ টনদ যেগুলো আছে এগুলো চলমান রয়েছে। আর যেহেতু রিটের একটা শুনানি আছে, সে পর্যন্ত তারা অপেক্ষা করবে। এই রিট শোনানোর পরে পরবর্তীতে যদি মেয়র পদে শপথ পড়ানোতে কোনো বাধা থাকে তাহলে তারা নতুনভাবে এবং আরও তীব্রতরভাবে কর্মসূচি করবে। এবং তারা বলছে যে আমাদের এই কর্মসূচিগুলো ছিল হচ্ছে সম্পূর্ণভাবে সুশৃঙ্খল, অর্থাৎ তারা শান্তিপ্রিয়ভাবে এই কর্মসূচি পালন করে যাচ্ছে। রাজীব, এই ছিল সর্বশেষ। সোহাগ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ঢাকার সিএমএম আদালত সকালে তাকে জামিন দেয়। গ্রেফতারের 2 দিনের মাথায় জামিন পেলেন তিনি। এর আগে রোববার সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটকে দেয়। পরে তাকে তুলে দেওয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে। সোমবার ঢাকায় সিনেমার এই অভিনেত্রীকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পরপরই এ নিয়ে আলোচনা সমালোচনা চলে বিনোদন জগৎ সহ নানা মহলে। সরকারের উপদেষ্টা সহ অনেকেই এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। অপহরণ ও ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার রাত 2টার দিকে অভিযান চালিয়ে তাকে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেপ্তার করা হয়। নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার ওসি। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল পেয়ে ডেমরার
সারুলিয়ার আমতলায় নোবেলের বাসা থেকে এক নারীকে উদ্ধার করা হয়। পরে ওই নারী রাতেই থানায় মামলা করেন। এরপর রাত 2টায় অভিযান চালিয়ে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠান সারেগামাপাতে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান নোবেল। তবে এরপর নানা ঘটনায় বারবার বিতর্কে জড়িয়েছেন তিনি। এর আগেও বিভিন্ন অভিযোগে আটক হন বিতর্কিত এই গায়ক। সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভিন সেজুতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত রাত 2:30টার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে সেজুতিকে গ্রেপ্তার করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আওয়ামী লীগের সাবেক এই এমপিকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। গত বেশ কিছুদিন ধরে আত্মগোপনে ছিলেন সেজুতি। বিশ্বখ্যাত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। সোমবার বিষয়টি ফোন কলের মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে জানানো হয় এবং মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বিষয়টি গণমাধ্যমকে জানান। স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট নামে শুরুতে 2টি প্যাকেজ নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। প্যাকেজগুলোর মাসিক খরচ যথাক্রমে 6,000 ও 4,200 টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য 47,000 টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড বা ডাটা লিমিট নেই। সর্বোচ্চ 300 MBPS পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বাংলাদেশের গ্রাহকেরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত নারায়ণগঞ্জের খামারিরা। এরই মধ্যে শুরু হয়েছে বেচাকেনা। পশুর নামকরণ নিয়েও রয়েছে বৈচিত্র্য। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে নারায়ণগঞ্জের 5টি উপজেলার প্রায় 4,500 খামারে গরু বিক্রির প্রস্তুতি চলছে পুরো দমে। দেশীয় গরুর পাশাপাশি বিদেশি জাতের গরু, ছাগল ও মহিষও প্রস্তুত করা হয়েছে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জে এবার গবাদি পশুর চাহিদা 99,252টি আর মজুদ রয়েছে প্রায় 75,000, যা চাহিদার তুলনায় কম। খামারিরা বলছেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর দাম বেড়েছে, তাই নেওয়া হচ্ছে বাড়তি যত্ন। গরু মোটা তাজা করতে দেয়া হচ্ছে সুষম ও নিরাপদ খাদ্য, যেমন খড়, ঘাস ও দানাদার খাবার। গরু, মহিষ, খাসি সব ধরনের পশুই আছে। আর আমাদের এবার 65,000 টাকা থেকে শুরু করে 12 লক্ষ টাকার পর্যন্ত এখানে গরু আছে। ক্রেতা তার চাহিদা অনুযায়ী এখান থেকে গরু ক্রয় করতে পারবে। আমাদের এখানে ফার্মে আমরা সবসময় চেষ্টা করি টাইম টু টাইম ভ্যাকসিনেশন করে রাখার। আর এখানে গরুগুলা সব সুস্থ এবং অ্যাক্টিভ গরু। এদিকে আগে থেকেই গরু কিনতে নারায়ণগঞ্জের বিভিন্ন খামারে প্রতিদিন ভিড় করছেন ক্রেতারা। কেউ গরু কিনছেন, কেউ করছেন দরদাম। ফার্মে আসছি হলো যেহেতু এবার শহরে হাট খুব কম এবং এখানে এসে আপনার ঈদের আগে থেকে কিছু গরু বুকিং দিয়ে রাখা যায়। আমরা প্রতি বছরই একটু আগে থেকে গরু কিনতে চেষ্টা করি, যে এখানে আসলে একটু নির্বিঘ্নে গরু কিনতে পারি, হাটে যাওয়ার হ্যাসেলটা নিতে হয়। এখানে আপনার গরু দেখতে আসছি আজকে, এখান থেকে গরু কিনলে সবচেয়ে বেশ। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, খামারগুলোতে মানসম্মত গরু বিক্রি নিশ্চিত করতে পশুদের স্বাস্থ্য সেবায় সঠিকভাবে পরিচর্যা হচ্ছে কিনা তা নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে। আমাদের কুরবানির সময় আমাদের যাতে গরু কুরবানিযোগ্য গরু যেন শর্ট না পড়ে সেই বিষয়টা আমরা নিশ্চিন্ত করি। আমরা সব ধরনের খামার, বিশেষ করে বড় খামারি, প্রান্তিক খামারি সবার সাথে কথা বলি এবং আরেকটা জিনিস আমরা নিশ্চিত করি, সেটা হচ্ছে যে কোনো ধরনের স্টেরয়েড এবং গ্রোথ প্রমোটার হিসাবে হরমোন এগুলি যেন কেউ ব্যবহার করতে না পারে। আমরা সেই জন্য উঠান বৈঠক করি, খামারিদের সাথে কথা বলি। ঈদের 2 দিন বাকি থাকা পর্যন্ত রাজধানীর পাশ ঘেঁষা শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের খামারগুলোতে দিন রাত গরু ছাগল বেচা বিক্রি চলবে। থাকবে পশু রাখার নানা সুব্যবস্থাও। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ।
গাজায় চলমান তীব্র হামলা বন্ধ না করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠিন পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য। এক বিবৃতিতে এই হুমকি দিয়েছে দেশগুলো। এদিকে গাজা ভূখণ্ডে তীব্র হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর মধ্যরাত থেকে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে। এতে অন্তত 43 জন নিহত হন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 53,475 জনে পৌঁছেছে। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় যুদ্ধবন্ধে আলোচনায় বসতে পুতিন সম্মতি জানিয়েছেন বলে খবর দিয়েছে রুশ গণমাধ্যম। স্থানীয় সময়ে সোমবার 2 ঘন্টারও বেশি সময় ধরে ফোন আলাপ করেন দুই নেতা। পরে ট্রাম্প জানান, যুদ্ধবিরতির জন্য শিগগিরই আলোচনা শুরু করবে মস্কো ও কিয়েভ। রুশ সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, যুদ্ধবিরতি ও সম্ভাব্য শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে রাশিয়া কাজ করতে প্রস্তুত। দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছালে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে। পুতিন বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সঠিক পথে রয়েছে রাশিয়া। শান্তি চুক্তি নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। পাকিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযানে 12 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। অভিযানের সময় সংঘর্ষে 2 জন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানানো হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের বরাতে ডন জানায়, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানের পৃথক অভিযানের সময় হওয়া সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। শনিবার ও রবিবার পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আইএসপিআর জানিয়েছে, এই সব অঞ্চলে আরও সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে সন্দেহে চলছে স্যানিটাইজেশন অপারেশন নামের অভিযান। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজ নিয়ে নতুন করে পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে 5টির পরিবর্তে 3 ম্যাচের সিরিজ খেলার প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তানকে। এছাড়াও আলোচনায় আছে সব ম্যাচে একটি ভেন্যুতে আয়োজনের বিষয়টিও। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতের কারণে পরিবর্তিত হয়েছে সিরিজের পুরোসূচি। পিএসএল পিছিয়ে 25 মে পর্যন্ত গড়ালে বাংলাদেশ পাকিস্তান সিরিজও সরিয়ে নেওয়া হয় 27 মেতে। এমন অবস্থায় বিসিবি ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসে। ক্রিকেটারদের অধিকাংশই পাকিস্তান সফরে রাজি থাকলেও তাদের দাবি রয়েছে ঈদের আগেই দেশে ফেরার। সেক্ষেত্রে সিরিজের ম্যাচগুলো হতে পারে 27 ও 29 মে এবং 1 জুন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।